আছে 3টে স্তরে। আমি একটা স্তর আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথম স্তর আগস্ট 2024, ছাত্র জনতার অভ্যুত্থান, শেখ হাসিনার পদত্যাগ আর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন। প্রফেসর সৈয়দুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী। ডেইলি স্টারকে নিজেই স্বীকার করেছেন যে প্রথম 6 মাস তারা ব্যস্ত ছিলেন জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিয়ে, আর বাকি পুরো স্বাস্থ্য খাতটা তখনই ভেঙে পড়ল। ঢাকায় বাংলাদেশের শিশু হাসপাতালের সিনিয়র অধ্যাপক ডক্টর রিয়াজ মোবারক তো এনপিআরকে আরও সরাসরি বলেছেন যে অন্তর্বর্তী সরকার টিকাদান নিয়ে আদৌ মাথা ঘামায়নি। ফলটা কি হলো? 2024-এর যে জাতীয় হাম রুবেলা ক্যাম্পেইনটা প্রতি 4 বছর হওয়া বাধ্যতামূলক, সেটা প্রথমে পেছানো হলো, তারপর একেবারে বাতিল করা হলো। এরপর মার্চ 2025-এ এসে আরও একটা বড় ধাক্কা, দেশের পুরো স্বাস্থ্য কাঠামোর মেরুদণ্ড, যেটাকে বলে HPNSP, হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম, যেটা চলে আসছিল সেই 1998 সাল থেকে, সেটাকে বাতিল করা হলো কোনো বিকল্প পরিকল্পনা হাতে না রেখে। এবার আসুন দ্বিতীয় স্তরে, সেপ্টেম্বর 2025, আর এটাই গোটা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। দেখুন, বাংলাদেশের টিকা সরবরাহ দশকের পর দশক চলে আসছিল একটা পরীক্ষিত পদ্ধতিতে। তার নাম ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড, মানে DPM। সেটা কিভাবে কাজ করত? গ্যাভি টাকা দিত, ইউনিসেফ সারা পৃথিবী থেকে বাল্কের টিকা কিনত, কারণ এতে দাম কম পড়তো এবং কোয়ালিটির গ্যারান্টি থাকতো, আর সরবরাহটা থাকতো অবিচ্ছিন্ন। বাংলাদেশের সেই 97% কাভারেজের পেছনে আসলে এই সিস্টেমটাই ছিল। তারপর সেই সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার একটা সিদ্ধান্ত নিল, MR ভ্যাকসিন কেনার 50%, মানে 842 কোটি টাকার তহবিল থেকে 419 কোটি টাকা এবার থেকে যাবে ওপেন টেন্ডার পদ্ধতিতে, মানে খোলা বাজারে বিট করে। প্রফেসর সৈয়দুর রহমানের নিজের ব্যাখ্যা ছিল, আগের ব্যবস্থাটা চলতো একটা ইমার্জেন্সি ক্লজের উপর ভর করে, আর তারা চাইলেন এই জায়গাটা একটা রেগুলার রুল বেস সিস্টেম, যাতে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্নই না ওঠে। শুনতে কিন্তু বেশ যৌক্তিক লাগে, তাই না? কিন্তু আসল টুইস্টটা এখানেই, কারণ ইউনিসেফ এই সিদ্ধান্তের সাথে একেবারেই একমত ছিলেন না। ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স ঢাকায় একটা সংবাদ সম্মেলনে 2024 থেকে শুরু করে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ইউনিসেফ 5 থেকে 6টা আনুষ্ঠানিক সতর্কতা চিঠি পাঠিয়েছিল বলে দাবি করেছেন, আর সরকারি কর্মকর্তাদের সাথে তিনি অন্তত 10টা বৈঠকে বসেছিলেন। তার নিজের ভাষায়, We sat with interim advisor and the staff on at least 10 occasions, and we said we are worried. Look at our face, we are worried. You are going to face a mountain. 2024 into 2025 into 2026, repeatedly warning. We would be ringing a bell saying, warning, 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 be careful about the decision to delay procurement. এর মানে হচ্ছে আমি অন্তত 10 বার ওদের সামনে বসেছি এবং ওদেরকে বলেছি আমি ভীষণ চিন্তিত, আমার মুখের দিকে তাকান, আমি সত্যি উদ্বিগ্ন, আপনারা কিন্তু একটা পাহাড়ের মুখোমুখি হতে চলেছেন। 5 থেকে 6টা চিঠি, 10টা বৈঠক, তবু তারা সিদ্ধান্ত বদলায়নি। আর এবার আসি তৃতীয় স্তরে, জানুয়ারি 2026, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির, যেখানে আছে 11 লক্ষেরও বেশি শরণার্থী, যাদের মধ্যে 1,90,000 শিশুর বয়স 5 বছরের নিচে, যেখানে রয়েছে ঘিঞ্জি বসতি, কম পুষ্টি, আর গত 18 মাসে ভিটামিন A সাপ্লিমেন্টেশনের 3টে রাউন্ডই মিস হয়ে গেছে। তার উপর দেশের গুদামে তখন 6 ধরনের EPI ভ্যাকসিনই শূন্য। বুঝতে পারছেন পুরো পরিস্থিতিটা? এ যেন একদম পারফেক্ট স্টর্ম। MSF তাদের 30 এপ্রিলের রিপোর্টে বলেছে, 1 জানুয়ারি থেকে তারা 350 জন হামের রোগীর চিকিৎসা করেছে, যাদের মধ্যে 103 জনের অবস্থা ছিল অত্যন্ত জটিল। তারপর সংক্রমণ ছড়িয়ে পড়ল আশেপাশের হোস্ট কমিউনিটিতে, আর মার্চে সে পৌঁছে গেল একদম ঢাকায়। ঢাকার ইনফেকশাস ডিজিজ হাসপাতাল IDHA আগের বছরের মার্চে রোগী ছিল 69 জন, আর এই বছর সেখানে ভর্তি হলো 573 জন, সন্দেহভাজন 685। সেখান থেকে শহরের ঘিঞ্জি বস্তিগুলো ড্যামরা, যাত্রাবাড়ি, কামরাঙ্গীর চর, কোরাইল, মিরপুর, তেজগাঁও হয়ে একসময় ছড়িয়ে পড়ল গোটা দেশে। 64টা জেলার মধ্যে 58টাতেই হামের প্রভাব দেখা দিল। এবার আসি সবচেয়ে কঠিন প্রশ্নটায়, দায়ী আসলে কে? কেউ বলেন অভিভাবকরা, কেউ দোষ দেন সোশ্যাল মিডিয়ার গুজবকে, আবার কেউ বলেন গরিব দেশ, আর কী বা করার আছে।
চলুন এই দাবিগুলো আমরা একটা একটা করে যাচাই করে দেখি।